গাড়ি বন্ধ হয়ে গেছে, পরে টাইনা নিয়ে আসে এনে দাঁড়ায় আছে। 9 ঘন্টা 9.5 ঘন্টা বসে থাকা লাগবে। এখনো সিওরিটি দিচ্ছে না তারা তেল ফুয়েল দিবে কি দিবে না। এখন তেল শুনছি তেল নাই, শেষ। জ্বালানি সংকটে ফিলিং স্টেশনের লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও হতাশ গ্রাহক। পাম্প তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত, ডিপোর নিরাপত্তায় বিজিবি। গতকালকে আমরা যতটুকু পেয়েছি সেটা ভোর রাত পর্যন্ত শেষ হয়ে গেছে। শর্টেজ নাই, শর্টেজ তো হয়ে যাবে যদি পাবলিকের এই অবস্থা করে। ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়, তার জন্য আমাদের এখানে মোতায়েন করা হয়েছে। সরকারি দলের সংসদীয় সভায় জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা, অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান, চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন। পাচার হওয়ার যে 2-1টি ঘটনা নজরে এসেছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করব। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান সিক্ত হলেন উষ্ণ অভ্যর্থনায়। মন্ত্রী এমপি ও নেতাদের সঙ্গে বৈঠক। পুলিশ বিশেষ কোনো গোষ্ঠী বা দলের লাঠিয়াল হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাহিনী, ফেরানো হচ্ছে ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম। স্বাভাবিক হচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক, জোর তৎপরতায় ভারত, ঘনিষ্ঠতা বিরোধী দলের সঙ্গেও। আস্থা ফেরাতে দুদেশকে উদ্যোগী হওয়ার পরামর্শ। উন্নত জীবনের আশায় মর্মান্তিক পরিণতি, লিবিয়া থেকে সাগর পথে ইউরোপ যাওয়ার পথে 6 দিন ভাসছিল নৌকা। খাদ্য সংকটে প্রাণ গেল 22 জনের, বেশিরভাগই বাংলাদেশি। হরমুজের পর বন্ধ হতে পারে সুয়েজ। বিশ্ব বাণিজ্যে বিপর্যয়ের সংখ্যা, ইরানকে উন্নত ড্রোন দিচ্ছে রাশিয়া, দাবি পশ্চিমাদের। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। আমরা আবারও সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছি, যেখানে বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এই কার্যালয়ে অবস্থান করছেন। তিনি এখন বেরিয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। যতটুকু আমরা জানতে পেরেছি, একটি বিষয় বলে রাখতে চাই যে তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কিন্তু নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন এবং তিনি দেশে ফেরার পর দ্বিতীয়বারের মতো কার্যালয়ে আসলেন এবং এখানে একটি বৈঠক করেছেন। বেশ কিছু সংসদ সদস্য, মন্ত্রী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে তিনি কথা বলেছেন, বৈঠক করেছেন। আমরা যত জানতে পেরেছি যে এই বৈঠকটি 7:30 নাগাদ শুরু হয়েছিল এবং সেই বৈঠকটি শেষ হয়েছে 9টা নাগাদ এবং বৈঠক শেষ হওয়ার পর 1.5 ঘন্টার এই বৈঠকে শেষে তারেক রহমান নিজেই এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় দোতলার বারান্দায় এসে নেতাকর্মীদের হাত থেকে শুভেচ্ছা জানান এবং একই সঙ্গে নেতাকর্মীদের নির্দেশনা দেন এবং তাদের কাছে অনুরোধ করেন রাস্তা বন্ধ না করে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে বলেন যে রাস্তা অবরোধ না করে বা রাস্তায় অবস্থান না নিয়ে জনদুর্ভোগ তৈরি না করেন। এবং তিনি বারবারই বলেছেন যে এই কার্যালয়ে তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য এই কার্যালয়ে আসতে চান এবং তিনি এসে এখানে কার্যক্রম পরিচালনা করতে চান। সেই কারণে নেতাকর্মীরা যদি বারবার তারা এখানে রাস্তা বন্ধ করে দেন বা রাস্তায় যদি যান চলাচল বন্ধ হয়, সেক্ষেত্রে জনদুর্ভোগ তৈরি হবে এবং জনগণের কিন্তু বেশ প্রত্যাশা রয়েছে এই সরকারের কাছে। সেই সরকারের কাছে প্রত্যাশা যদি তারা কাজ করতে চান, সেই কাজের মধ্যে যদি ব্যাঘাত ঘটে, এইভাবে যদি নেতাকর্মীরা অবস্থান নেন কার্যালয়ের দুধারের রাস্তায়, তাহলে জনদুর্ভোগ তৈরি হবে এবং মানুষের যে প্রত্যাশার যে জন্য যে কার্যক্রম পরিচালনা আছে সেই কার্যক্রম কিন্তু বিঘ্নিত হবে। সেই অনুরোধ কিন্তু তারা বারবার করেছেন, সে কিন্তু বিঘ্নিত না হয়, সেই কার্যক্রম বিঘ্নিত না হয় এবং জনদুর্ভোগ যদি তৈরি না হয়, সে কারণে কর্মীদেরকেই তিনি নির্দেশনা দিয়েছেন। তিনি এই কার্যালয়ে এসেছেন সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য। সেটি কিন্তু আজকে তারেক রহমান তিনি নিজেই এই কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে বৈঠক শেষে তিনি জানালেন এবং তিনি আরও আসতে চান এই কার্যালয়ে। তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তার দল বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, রাষ্ট্র ক্ষমতায় এসেছেন এবং তারপরে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তারেক রহমান এবং প্রধানমন্ত্রী হওয়ার পর আজকে প্রথমবারের মতো এই কার্যালয়ে তাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি এসেছেন। আমি জানতে পেরেছি যে এই কার্যালয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেখানে বেশ কিছু এমপি, মন্ত্রী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু ছিলেন
যাদের সঙ্গে বৈঠকে মূলত রাজনৈতিক পরিস্থিতি, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে যে বৈশ্বিক কারণে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সে সংকট থেকে কীভাবে মোকাবেলা করা যায় এবং পরিস্থিতি মোকাবেলার জন্য স্থানীয় পর্যায়ে এমপিরাও কী করতে পারেন, মন্ত্রীরা কী করতে পারেন, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কী করতে পারেন, যেহেতু তারা সরকারে রয়েছেন, ক্ষমতায় তারা রয়েছেন, তাদের কিন্তু বেশ দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব অনুযায়ী তারা তাদের যে স্থানীয় এমপি যারা রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন, মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন। এইটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে কথা বলার যে জায়গাটি, সেটি যদি বলতে চাই যে আনুষ্ঠানিকভাবে হয়তো আমরা পরবর্তী জানতে পারবো যে আজকে কী বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে। তবে কিছুটা বিষয় আমরা জানতে পেরেছি যে কয়েকটি বিষয়ে আসলে এখানে কথা হয়েছে এবং আমরা এটাও জানতে পেরেছিলাম যে কমিটি দেওয়ার ক্ষেত্রে দলীয় যে অঙ্গ সহযোগী সংগঠনের যে কমিটি রয়েছে, সেই কমিটি দেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যেখানে কাউন্সিলের মাধ্যমে অর্থাৎ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করার বিষয়েও কিন্তু আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে এসেছিলেন এবং তিনি আছেন ভেতরে এবং তিনি এসে যে তার যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তার সবশেষ খবর। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমানের আসার খবরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে। জ্বালানি তেলের মজুতদারি ঠেকাতে অভিযান ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। কাল শুরু হচ্ছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন। ঈদের ছুটির পর দ্বিতীয়বারের মতো বসে সরকারি দলের সংসদীয় সভা। শনিবার বিকেল 4টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকের শুরুতেই স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুতে শোক জানানো হয়। চিফ হুইপ জানান, দেশে তেলের কোনো সংকট নেই, মজুতদারি ঠেকাতে অভিযান ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশের দেশের তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি, খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের আগাম প্রস্তুতি থাকায় বাড়াতে হয়নি জ্বালানি তেলের দাম। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা এবং অগ্রিম প্রস্তুতির কারণে আমাদের এই সফলতাটা এসছে। পাচার হওয়ার যদি একটি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করব। এর আগে বেলা 11টায় শুরু হয় সংসদ কমিটির প্রথম বৈঠক। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে যোগ দেন সদস্যরা। বৈঠকে সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম, এমপিদের আবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে কমিটি। চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করা হয়েছে। এখানে একটা সাপোর্টেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে। সংস্কারের পর 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের জন্য আবাসন বরাদ্দ দেওয়া হবে বলে জানান চিফ হুইপ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, সবশেষ যদি একটু বলেন যে জ্বালানি সংকটের এখন আসলে কি অবস্থা? জ্বালানি সংকটের এখনও মোটামুটি যেটি দেখা যাচ্ছে যে পাম্পে পাম্পে গ্রাহকদের দীর্ঘ সারি এবং ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন। তো এরকম যখন পরিস্থিতি, তখন আজকে সরকারি দলের সংসদীয় কমিটির যে বৈঠক বা সংসদীয় দলের যে বৈঠক, সেখানেও কিন্তু যে জ্বালানি পরিস্থিতি নিয়ে বা জ্বালানি ইস্যু নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানও তিনি এই ইস্যু নিয়ে কথাবার্তা বলেছেন এবং তিনি এই জায়গাটিতে যে কিছু দিক নির্দেশনাও দিয়েছেন যে সরকারি দলের সংসদীয় দলের যে বৈঠক, সেখানে সেই জায়গাতে প্রধানমন্ত্রী তারেক রহমান মজুতদারি ঠেকাতে মানে অভিযান চালানোর কথা যেমন বলেছেন, ঠিক একইভাবে চোরাচালান যেন রোধ করা যায় সেজন্য যেন প্রশাসন তৎপর হয় এবং কঠোর ব্যবস্থা নেয় সেই নির্দেশনা তিনি সেখানে দিয়েছেন। এবং এরপরে এই সংসদীয় দলের বৈঠক শেষে সেখানে সরকারি দলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, যেমন চিফ হুইপের কথা যদি বলতে যাই কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী, তারাও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে কিন্তু জ্বালানি পরিস্থিতি নিয়ে কথাবার্তা এসেছে এবং সেখানে তারা যে কথাটি বলেছেন যে বর্তমানে জ্বালানি তেলের তেমন কোনো ঘাটতি নেই,
বা মানে সরবরাহের যে জায়গাটাতে সেখানে কোনো সংকট নেই এবং পাইপলাইনে পর্যাপ্ত পরিমাণ চালান রয়েছে সেটিও জানানো হয়েছে। এবং আগামীকাল হয়তো যে সংসদ অধিবেশনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি হয়তো যে এই বিষয়ে একটি বিবৃতিও দিতে পারেন, এমনটি কিন্তু যে ইঙ্গিত দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে কথাটি বলেছেন যে জ্বালানি তেলের দাম না বাড়ানো এটিকে সরকারের বড় একটি সফলতা হিসেবে তিনি দেখছেন, যেখানে বিশ্বব্যাপী আসলে যে জ্বালানি তেলের দাম এবং প্রাপ্তি নিয়ে এক ধরনের অস্থিরতা রয়েছে। রাব্বি, আপনি শুরুতে জিজ্ঞেস করছিলেন যে বর্তমান পরিস্থিতি কি। আমাদের সহকর্মীরা বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখেছেন, সেখান থেকে কিন্তু যে তারা আজকেও যেটি দেখেছেন যে মানে দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে। প্রতিবেদনটি দেখে এসে তারপর আমরা বাদবাকি আলোচনায় ফিরব। দেখছি প্রতিবেদনটি। রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনের এমন চিত্রই বলে দেয় জ্বালানি সংকটে দিনকে দিন বাড়ছে গ্রাহক ভোগান্তি। কতটুকু দেয় দেখি, যদি ফুল দেয় ফুল নিই, বা যদি কম দেয় কমই নিতে হবে। 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো প্রায় হয়ে গেছে, এখনও সিওরিটি দিচ্ছে না তারা তেল ফুয়েল দিবে কি দিবে না। 500 টাকা দিলে আমার 7 দিনের মতো চলে যায় আমার অফিসে যাতায়াত। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পরও চাহিদা মতো মিলছে না জ্বালানি তেল। দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে আক্ষেপ। তেল তো ঠিকই পাম্পে দিতে আসে মোটামুটি যাই দেব, কিন্তু তারপরে এত লাইন কেন? বাচ্চা স্কুল খোলা হচ্ছে তো, তার জন্য আমি ফার্স্ট আসছি। আসলে যে ভোগান্তিতে আছি এটা বলে বোঝানোর মতো না, আমি তো চাকরি করি। এমন বাস্তবতায় জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের 19টি ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। ফিলিং স্টেশনগুলো থেকে বলা হচ্ছে চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি থাকায় পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। তেল আসার পরে আমরা তেল দিতে থাকবো, যতক্ষণ দিতে পারি বা যতক্ষণ থাকে আমরা দিব, তারপরে পাম্প বন্ধ থাকবে। এদিকে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয় করতে দেশের সব ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। ঢাকা ও চট্টগ্রামে কর্মকর্তা নিয়োগ দেবে বিপিসি, এছাড়া জেলা ও উপজেলায় নিয়োগ দেবে স্থানীয় প্রশাসন। এ অবস্থায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কে বাড়তি তেল না কেনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। শর্টেজ নাই, শর্টেজ তো হয়ে যাবে যদি পাবলিকের এই অবস্থা করে, এটি তো গভর্নমেন্ট ভাবতেছে, হয়তো বলছে না। আমরা মাঠে আছি, আমরা দেখতেছি যে আসলে বাস্তব চিত্রটা কি। যার দরকার 5 লিটার তার ট্যাঙ্কি ফুল, প্রাইভেট কার যার দরকার 10 লিটারের ট্যাঙ্কি ফুল, এইটা হলো চাহিদা, কিন্তু এইটা কাস্টমার চাহিদা হইতে পারে না। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ অত্যন্ত বিপজ্জনক জানিয়ে এক বিবৃতিতে আতঙ্ক না ছড়িয়ে জনগণকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে সরকার। এছাড়া সরকারি ডিপো থেকে তেল বিপণনের সময় পরিবর্তন করেছে বিপিসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল 7টা থেকে বেলা 3টা পর্যন্ত তেল সংগ্রহ করতে পারবেন ডিলাররা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, প্রতিবেদনটি দেখছিলাম, প্রশাসন আসলে কি করছে? প্রশাসন এই জায়গাটিতে মোটামুটি যেহেতু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে মানে গ্রাহক ভোগান্তি এক প্রকার রয়েছে এবং সে ভোগান্তি আসলে যে কমছেই না, তো সে জায়গায় যেন পেট্রোল পাম্পগুলোতে নজরদারি বাড়ানো হয়, সে কারণেই দেশের সবকটি মানে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং তারা মূলত যে এখানকার যে সরবরাহ কিংবা অন্য যে বিষয়গুলো রয়েছে, ট্যাগ অফিসাররা সে বিষয়গুলো তারা নজরদারি করবেন এবং একই সঙ্গে যে ফিলিং স্টেশনগুলোর জ্বালানি পণ্য গ্রহণ, সরবরাহ ও সবশেষ মজুদ পরিস্থিতি এই ট্যাগ অফিসাররা নিয়মিত তদারকি করবেন এবং এই বিষয়ে জ্বালানি বিভাগ ও বিপিসিকে মানে নিয়মিত যে প্রতিবেদনটি সেটি দেওয়া হবে। এবং আরেকটি বিষয় কিন্তু যেটি হয়েছে সেটি হলো মানে বিপিসির এবং যে অন্যান্য মানে যে বিপণন কোম্পানিগুলোর যে প্রধান স্থাপনা ও ডিপো থেকে যে জ্বালানি তেল সরবরাহের যে সময় সেটি কিন্তু এগিয়ে আনা হয়েছে, 2 ঘন্টা এগিয়ে আনা হয়েছে। আগে যেটি ছিল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, সেটিকে সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত করা হয়েছে। এই এগিয়ে আনার মূল কারণটা হলো যে সরবরাহ পরিস্থিতি যেন স্বাভাবিক রাখা যায়, অর্থাৎ গ্রাহক ভোগান্তি যেটি এখন দেখা যাচ্ছে সেটি যেন কমে। অর্থাৎ এর ফলে কিন্তু 2 ঘন্টা আগেই যারা পেট্রোল পাম্প মালিক রয়েছেন তারা তেল সরবরাহ করতে পারবেন। এবং আরেকটি বিষয় যদি জানাতে চাই যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য, জ্বালানি তেল মজুদ প্রতিরোধ করার জন্য, বিপণনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য দেশের বেশ কয়েকটি জায়গায় মানে বিজিবি মোতায়েন করা হয়েছে। 9টি জেলার 19টি পাম্পে কিন্তু যে বিজিবি মোতায়েনের তথ্য পাওয়া গেছে। যদি ঠিক রাখার জন্য আসলে চালান কি নতুন করে আসছে আর কিছু? আজকেও কিন্তু যে ভারত থেকে একটি চালান এসেছে, অর্থাৎ ভারতের
নুমালীগড় থেকে যে নুমালীগড় রিফাইনারি থেকে আপনারা জানেন যে এর আগেও কিন্তু গতকাল 5,000 মেট্রিক টন ডিজেল এসেছিল, তার আগেও গত 11 মার্চ একই পরিমাণ এসেছিল। তো আজকে সেই জায়গাতে আরও 7,000 মেট্রিক টন ডিজেল এসেছে। এবং আরেকটি বিষয় যে আপনাদেরকে জানাতে চাই যে এই যখন অবস্থা নানান ধরনের অভিযোগ করছে, তো সেই জায়গায় প্রশাসন কিন্তু যে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে, যেমন আজকে যদি বলতে যাই জামালপুরে অভিযান চালিয়েছে, খুলনায় অভিযান চালিয়েছে, এরকম বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে এবং অনেকের কাছে যে অবৈধ মজুদ পাওয়া যাচ্ছে জ্বালানি তেলে সেইগুলোতে সে জায়গাতে অর্থদণ্ড বা জরিমানাও করা হচ্ছে। এবং কোথাও কোথাও কিন্তু বিভিন্ন পাম্পে অপ্রীতিকর ঘটনা পাওয়া যাচ্ছে, অনেকে বাড়তি তেল দাবি করছেন গ্রাহকরা, তেল না পেয়ে পেট্রোল পাম্পে কর্মকর্তা কর্মচারীদের মারধর করা হচ্ছে, এরকম ঘটনাও কিন্তু কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে ঘটছে। অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি। জ্বালানি তেলের নিয়ে যে পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি প্রশাসন কিভাবে দেখছে, সরকার কি উদ্যোগ নিচ্ছে, এ বিষয়ের সবশেষ নিয়ে আমরা আলোচনায় যুক্ত হয়েছিলাম এবং আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী ফারুক রবিন। রাতের সময় আরও থাকছে হঠাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব, বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি। পঞ্চগড়ে ঘরের চালা ভেঙে প্রাণ গেল একজনের, ঝিনাইদহে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু। পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চায় না সরকার। বাহিনীটিকে স্বাধীন ও শক্তিশালী করতে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজশাহীর সারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ, ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম ফেরানোর কাজ চলছে। বছর ধরে প্রশিক্ষণের কঠোর শৃঙ্খলা পেরিয়ে নতুন স্বপ্ন আর দীপ্ত প্রত্যয়ে দেশ সেবার শপথ, নিরাপদ ও শান্তির আগামীর বাংলাদেশ গড়তে জনসেবার ব্রত। শনিবার সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের 43তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে ফুটে ওঠে অপরাধের বিনাশ, জনগণের আস্থা অর্জন আর দেশ সেবার অঙ্গীকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তিনি বলেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল যেন না হয়, সেজন্য স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। 2025 সালের 1 মার্চ শুরু হওয়া 43তম বিসিএস পুলিশ ব্যাচে 80 জন প্রশিক্ষণ শুরু করেন। গত বুধবার এক প্রজ্ঞাপনে 4 জনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে বাদ পড়েন আরও 4 জন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। হঠাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব, বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি হয়েছে। পঞ্চগড়ে ঘরের চালা ভেঙে প্রাণ গেল একজনের, আর ঝিনাইদহে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, তুমুল বৃষ্টির সঙ্গে পড়ল বড় বড় শিলা। তার গতি এমন যে টিনের চালাও ফুটো হয়ে গেছে। তাণ্ডব চালায় কালবৈশাখীও, ভেঙে পড়েছে ঘরবাড়ি, ফসলেরও ক্ষতি। শনিবার লালমনিরহাটের 5টি উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে গাছপালা ও অনেক কাঁচা আধাপাকা ঘরবাড়ি। ফসলের ক্ষতি হওয়ায় দিশেহারা কৃষক। ঘর থাকা যায় না পাথরের জন্য, বাচ্চা ধরি একটা বসিকার আছে। ভুট্টা কাটছি, ভুট্টা তো বাতাসও ভেঙে ফেলেছে, আবার শিল বৃষ্টি হয় তো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটির তালিকা করছি, তালিকা করার পর তাদেরকে যথাসাধ্য সম্ভব আমরা কিছু সহায়তা করার চেষ্টা করব। নীলফামারী, ডোমার ও জলঢাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে বিস্তীর্ণ ফসলের মাঠের ভুট্টা, মরিচ, আলু, ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো বাতাসে অনেক জায়গায় জমির ফসল মাটিতে লুটিয়ে পড়েছে। বহু বসতবাড়ির টিনের চালা উড়ে গেছে। বড় বড় পাথর পড়ছে, পড়িগুলো নাই, যারা হয়েছে থাকিবার মতন অবস্থা নাই। আমার বৃষ্টি শিলা হয়েছে, তা ঘর তো থাকাই যায় না। পঞ্চগড়েও আঘাত হানে কালবৈশাখী ঝড়। এতে গাছ ভেঙে পড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে চাপা পড়ে চাকাতিবালা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। মরিচ ক্ষেত, ভুট্টা ক্ষেত, ঘর বাড়ি সহ গাছপালা
অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর বাড়ি একবার সব ভাঙে চুরে আমরা দুশ্চিন্তায় আছি। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় মাঠে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 4 জন। তারিক রহমান, সময় সংবাদ। রাতের সময়ে আরও থাকছে। নতুন সরকার শপথ নেওয়ার পরদিনই নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেফতার। জেনজি বিক্ষোভ দমন অভিযানে জড়িত থাকার অভিযোগ। এবার বাণিজ্যের সংবাদ। ঈদ উৎসবের চাঙ্গা পর্যটন অর্থনীতি। 21 থেকে 27 মার্চ এই 7 দিনে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করেছেন 6 লাখেরও বেশি পর্যটক। বাণিজ্য হয়েছে 600 কোটি টাকারও বেশি। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ঈদের টানা ছুটির সঙ্গে যুক্ত হয় স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ঢল নামে সমুদ্র সৈকতে। কক্সবাজারের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট সহ পুরো সৈকত জুড়ে ছিল উপচে পড়া ভিড়। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। 1 মাস পরে আবার আগের মতো আপনার রূপটা ফিরে আসলো, ভালোই বেচা কেনা হচ্ছে। টানা ছুটিতে সাগর পাড়ের 5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ ছিল শতভাগ বুকিং। ভালোই একটা রেসপন্স পেয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ও বেসরকারি খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে ভবিষ্যতে এই খাতে প্রায় 1200 কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে। এই টার্নওভার এই মুহূর্তে আপনার 600 কোটি টাকার বেশি হবে বলে আমরা ধারণা করছি। গত 6 দিনে সমুদ্র স্নানে প্রায় 7.5 লাখ মানুষকে লাইফগার্ড সেবার আওতায় আনা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ভারতীয় হাইকমিশনারের ব্যস্ততা, নতুন সরকারের মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যেন বোঝানোর চেষ্টা চলছে জনমুখী সম্পর্কে আগ্রহী দিল্লি। বিরোধী দল জামায়াত ইসলামের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। বিশ্লেষকরা মনে করেন, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক বাস্তবতায় মোড়ানো। আস্থা ফেরাতে দুদেশকেই উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। অভ্যুত্থান পরবর্তী ঘটনা প্রবাহে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠেকে তলানিতে গিয়ে দিল্লিতে দূতাবাসে হামলা সহ নিষেধাজ্ঞা আসে ব্যবসা বাণিজ্যে এবং ভিসায়। তবে ভারত সবসময় বলে আসছিল, নির্বাচনের পর সবকিছু নতুন করে শুরু করবে তারা। সেই তৎপরতাও দৃশ্যমান। প্রতিদিনই কোনো না কোনো মন্ত্রণালয়ে যাচ্ছেন ভারতের হাইকমিশনার, সাক্ষাৎ করছেন সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে, আশ্বস্ত করার চেষ্টা করছেন আগের মতো দল নির্ভর সম্পর্কে ফিরবে না তারা। আর সেই কারণেই বিরোধী দল জামায়াত ইসলামের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। এখন তারা বলছে যে জনগণ কেন্দ্রিক সম্পর্ক করবে, বলছে বহুদিন ধরেও তারা বলছে, গত 1.5 বছরই আমরা শুনলাম। এখন কথা হচ্ছে যে সেটা ডেলিভারি কী হবে সেটা দেখা দরকার। ভারত হয়তো বুঝতে পেরেছে যে কোনো একটা পার্টিকুলার গভর্নমেন্টকে সাপোর্ট করলে এইটা ওভার টাইম একটা সাস্টেনেবল একটা সম্পর্ক হয় না। এই উইজডমকে আমি সাধুবাদ জানাই। বিশ্লেষকরা মনে করেন, ভারতের সম্পর্ক অনেক সময় বিগ ব্রাদার ইমেজে আটকে যায়। জনমুখী সম্পর্ক চাইলে ভিসা, বাণিজ্যে ভারসাম্য, সীমান্ত হত্যা ও পানি বন্টনের মতো ইস্যুতে বাস্তব অগ্রগতি দেখাতে হবে তাদের। গঙ্গার পানি বন্টন চুক্তি, সেই চুক্তিটা এই বছরই শেষ হয়ে যাচ্ছে। সেই চুক্তিকে পুনর্নবায়ন করার যে একটা বিষয় এখানে থাকবে, সেই বিষয়টাতে সরকার কিভাবে কূটনৈতিক প্রয়াস চালাতে পারে সেটা একটা বিষয় রয়েছে। বিশ্লেষকরা মনে করেন, দল নির্ভর সম্পর্ক কতটা বিপজ্জনক ভারতটা টের পেয়েছে। এমনকি দক্ষিণ এশিয়ায় ভুটান ছাড়া কারো সঙ্গে সম্পর্ক ভালো নেই দেশটির। বিএনপি সরকারের সঙ্গে ভারত আস্থার সম্পর্ক গড়বে নাকি পুরনো সংশয়ের দেয়ালে আটকে যাবে, তা হয়তো সময়ই বলে দেবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। লিবিয়া থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় গ্রিস উপকূলে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশি। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে 26 জনকে, যাদের মধ্যে 21 জনই বাংলাদেশি। বার্তা সংস্থা এএফপি জানায়, 48 জন আরোহী নিয়ে একটি রাবারের নৌকা গন্তব্যহীনভাবে 6 দিন ধরে সাগরে ভাসছিল। এতে খাবার ও পানির তীব্র সংকট দেখা দেয়। নৌকাটি শনাক্তের পর উদ্ধার অভিযান শুরু করে গ্রিসের কোস্টগার্ড। 26 জনকে জীবিত উদ্ধার করা হলেও বৈরী আবহাওয়া ও খাবারের অভাবে অন্তত 22 জনের মৃত্যু হয়। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতে নতুন মোড়। ইসরায়েলে
ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। এতে হরমুজের পর বাবাল মান্দেব প্রণালীও বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে বিপর্যয়ের মুখে পড়তে পারে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা। দীর্ঘ 1 মাস পূর্ণ হলো ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান এপিক ফিউরির। পাল্টা অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে খামেনি প্রশাসনও। স্থানীয় সময় শনিবার ভোরেও রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানের বাণিজ্যিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। শুধু ইরানই নয়, ইসরায়েলি বাহিনীর বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে রকেট হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া দক্ষিণের সীমান্ত থেকে ইসরায়েলে হামলা চালানো হয়। যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। ইসরায়েলের পাশাপাশি কাতার, বাহরাইন, আবুধাবি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর আগে শুক্রবার রাতে ইরানের পারমাণবিক স্থাপনা বুশেহারকে লক্ষ্যবস্তু বানায় নেতানিয়াহু বাহিনী। শনিবারও তেহরান বিশ্ববিদ্যালয়ে চালানো হয় আক্রমণ। পাল্টাপাল্টি হামলার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনা নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে তেহরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে। ইরানের ট্রাম্প প্রণালী মানে হরমুজ প্রণালী খুলে দিতেই হবে। আমার মনে হয় নেটোর পাশে যুক্তরাষ্ট্রের থাকার আর কোনো দরকার নেই, তাই না? আমি আশা করছি ইরানের যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, 1 মাসও লাগবে না। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন ইরানে হামলা আরও জোরদার করা হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। নেপালে নতুন সরকারের শপথের পরই গ্রেফতার হলেন সাবেক প্রধানমন্ত্রী KP শর্মা ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। শনিবার তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত বছর সেপ্টেম্বরে জেনজি বিক্ষোভকারীদের ওপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত। খেলার খবর। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে বি গ্রুপের শেষ ম্যাচে পিছিয়ে পড়েও ভারতের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। তবে গোলের হিসেবে রানার্স আপ হয়ে সেমিফাইনাল খেলবে লাল সবুজ। গ্রুপ সেরা হওয়ার ম্যাচে শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। 17 মিনিটে বিশাল যাদবের গোলে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। রেফারি ও বাংলাদেশ কোচের সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন ভারতের 2 কোচ। বিরতির আগ মুহূর্তে জোনান সুলিভানের দারুণ কর্নার থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান রিয়াদ ফাহিম। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সোমবার 129 জন জাতীয় ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধাপে ধাপে মোট 500 ক্রীড়াবিদকে মাসিক বেতন কাঠামোর আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিয়া কার্ড প্রদান করা হবে। ক্রিকেটাররা অত্যন্ত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। আমার মনে হয় যে আমরা ক্রিকেটারদের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভাবব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। নেতাকর্মীদের জনদুর্ভোগ তৈরি না করার আহ্বান, মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশ। সরকারি দলের সংসদীয় সভায় জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা। অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ প্রধানমন্ত্রীর। গাড়ি বন্ধ হয়ে গেছে, পরে টাইনা নিয়ে আসে এনে দাঁড়ায় আছে। 9 ঘন্টা 9.5 ঘন্টা বসে থাকা লাগবে। এখনো সিওরিটি দিচ্ছে না তারা, তেল ফুয়েল দিবে কি দিবে না। জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হতাশ গ্রাহক। পাম্প তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত। ডিপো নিরাপত্তায় বিজিবি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।